ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে সংসদ বিলুপ্ত হবে, অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। গোটা আন্দোলন ঘিরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে, আশ্বস্ত করলেন সেনাপ্রধান। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ জাতির কাছে তুলে ধরা হবে সরকার গঠনের রূপরেখা। সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলের নেতাদের বৈঠক, সহিংসতা পরিহারের আহ্বান। মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে। বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমি জানি পুলিশ বাহিনীর কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে ভারতে গিয়েছেন। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা। দেশ জুড়ে নজিরবিহীন নৈরাজ্য, রাজধানী সহ বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল আজ ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে, যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশই কামনা সবার। সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার।
জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা কালকেও মিছিলে গিয়েছিলাম, ফৌজ আজকে পাবো ভাবি নাই, আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থায়। এই যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে আমি স্যালুট করে 1.5 দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে, তো আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন, আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একাত্ম অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেছেন তিনি। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দেয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দল মত সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী
অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সংসদ ভেঙে কম সময়ের মধ্যে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং সহিংসতা পরিহার। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে এসব আলোচনা করেছেন বৈঠকে, যাতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাও। সহকর্মী রাশেদ নিজাম জানাচ্ছেন বিস্তারিত। অশান্ত রাজপথ, অস্থির রাজনীতি। দেশের ভবিষ্যৎ নিয়ে গোটা জাতির চোখ বিকেল থেকে বঙ্গভবনে। সন্ধ্যা 7টার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বৈঠক শুরু হয় রাজনৈতিক নেতাদের। ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কোটা বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হওয়া আলোচনায় সিদ্ধান্ত হয় কম সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে যাই, সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ। স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল, সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে, তার জন্য আমরা প্রয়োজনীয় গোটা রাষ্ট্র সরকারের একটা জবাবদিহিতামূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। বৈঠকে অংশ নেওয়া সবার বক্তব্যই উঠে আসে হামলা ও নাশকতা বন্ধ করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির। আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এটাকে নিতে হবে। কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয়, কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয়, বরং সকলে মিলেমিশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। আমি জানি পুলিশ বাহিনীর কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিশুর মতো করে নিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে করণীয় ঠিক করা হবে বলেও জানান নেতারা। এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনতিবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবাই নিজেদের মতো করে মতামত দিয়েছেন। তবে বেশিরভাগ জায়গায় একমত যারা হয়েছেন যে দেশকে উন্নত করতে সবাই সংঘাত এবং হানাহানি পরিহার করতে। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।
বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি সহযোগিতা চেয়েছেন সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। কোটা আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিচার হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থেকে সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা করে নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের এই সময়ে সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্লাসের এই সময় যেন কেউ ধ্বংসাত্মক কাজ করতে না পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তারা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্রিফিংয়ে সমন্বয়করা জানিয়েছেন, এখনই চূড়ান্ত বিজয় আসেনি। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব ধরনের সহিংসতা রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সমন্বয়করা। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সূচনা হয়েছিল এই আন্দোলনের, যা পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এই বিজয়ের পর রাজধানীর তেজগাঁওয়ের একটি ভবনে একসাথে মিলিত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। নিজেদের সাথে কথা বলার পর মুখোমুখি হন গণমাধ্যমের সাথে। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ
এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। বলেন এখনো চূড়ান্ত বিজয় আসেনি, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হবে বলে জানান নাহিদ ইসলাম। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ স্থাপনায় আগুন দিতে না পারেন সেই বার্তা দিয়েছেন সমন্বয়করা। একই সাথে সংখ্যালঘু কেউ যেন হামলার শিকার না হন সেই আহ্বান রাখেন সবার প্রতি। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আন্দোলন করতে গিয়ে যারা আটক হয়েছেন তারা সহ গেল 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারারন্তিন করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন সমন্বয়করা। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও সব হত্যা, গুম, খুনের বিচারের দাবিও জানান সমন্বয়করা। তারা বলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকবে না, তা নিশ্চিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরের পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ সবাই। হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা তো দূরে থাক, প্রধানমন্ত্রীর বাসভবনেই চেনা দায় হয়েছিল। এ সময় গণভবনের মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। কেউ অসৎ উদ্দেশ্যে, কেউ বা আবার ক্ষোভ ছাড়েন মালামাল নিয়ে। সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার মিছিলের শুরু দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি। এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল। মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায়। বেলা 3টার দিকে বাঁধ ভেঙে যায় জনসমুদ্রের। গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর, কেউ কেউ দেয়াল টপকে কাঁটাতার পেরিয়েও ভেতরে প্রবেশ করে। এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যান অনেকেই। চেয়ার, টেবিল, খাট, সোফা, বিছানা, শাড়ি, এমনকি এসি যে যেভাবে পারেন তাই নিয়ে যান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক, লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে। আমরা সামনে অগ্রসর হই, তখন আমরা সেলিউট জানাই এবং সেলিউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে। শেখ হাসিনার শাড়িরা, শেখ হাসিনার শাড়ি ভাই, শেখ হাসিনার শাড়ি গণভবন থেকে ভাই, গণভবন থেকে। বিক্ষুব্ধ জনতা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আগুন দেয়া হয় গাড়িসহ গণভবনের বেশ কিছু স্থাপনায়।
গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশপাশের এলাকা ছাড়িয়ে যায়। উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সোমবার বিকেলে গণভবনের অভ্যন্তরে আন্দোলনকারী ও উৎসুক জনতার অনেকেই ঢুকে পড়লেও রাতে এর চতুর্দিকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী চোখে পড়েছে। এর নিরাপত্তার দায়িত্বে নিয়েছে সেনাবাহিনী। রাতের চিত্র তুলে ধরেছেন সহকর্মী বনিয়ামিন। সোমবার দুপুরের পর থেকে আন্দোলনকারী সহ উৎসুক জনতার বেশ একটা অংশ গণভবনের মধ্যে ঢুকে পড়েন এবং সে সময় গণভবনের মালামাল সহ বেশ কিছু জিনিসপত্র সবাই যার যার হাতে করে নিয়ে বের হতে দেখা যায়। তবে রাত থেকে গণভবনের নিরাপত্তা নিয়ে নেয় সেনাবাহিনী, যেটা আমরা আমাদের পেছনেই গণভবন। এখন পর্যন্ত গণভবন নিরাপদেই আছে বলা যায় এবং গণভবনের চারপাশ বেশ অন্ধকার। সেনাবাহিনী আছেন পাহারায় এবং তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। এবং আমরা এই রাতের বেলা বিভিন্ন রাজধানীর সড়কগুলোতে যেটা দেখেছি যে এই গণভবনের মালামালই অনেকে যে যার মতো করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছেন, কেউ গাড়ি দিয়ে, কেউ রিক্সা দিয়ে, কেউ ভ্যান দিয়ে, নানানভাবে যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। তবে গণভবন এখন যেটা পরিস্থিতি বিরাজ করছে, পুরা এলাকাটা আসলে চারপাশটা থমথমে অবস্থায়। বনিয়ামিন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে হাজার হাজার মানুষ নিয়ন্ত্রণ নেয় সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের। আন্দোলনকারীদের সাথে এ সময় যোগ দেয় সর্বস্তরের মানুষ। সংসদের বিভিন্ন স্থান ভেঙে প্রবেশ করে তারা। স্বল্প সময়ের মধ্যে নেয় নিয়ন্ত্রণ। কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, চেয়ার, টেবিল, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায় সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে তারা। তাদের চাওয়া, দুর্নীতি বন্ধ করে এখন মনোযোগ দিতে হবে দেশ সংস্কারে। মাহফুজ মিটুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিমন রহমান। দুপুর 1:30টার পর থেকেই সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে থাকে মানুষ। প্রবেশ করে লোহার উঁচু প্রাচীর টপকে। মূল ফটক দিয়েও হাজার হাজার মানুষ প্রবেশ করে। গন্তব্য ছিল সংসদ ভবন। সংসদ সদস্যরা যেখানে বসে আইন পাশ করেন সেই ভবনের ছাদে ওঠে মানুষ। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস জানান অনেকে। স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি। এক পর্যায়ে সংসদের মূল ভবনে প্রবেশ করে অনেকে। ভেতরে ঢুকে তারা সকল জায়গার নিয়ন্ত্রণ নেয়। আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে রাখা হয় এক জায়গায়। সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালিত হোক, এটাই চাই। আগামী প্রজন্ম এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি। সংসদ ভবনের মধ্যে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা সহ প্রত্যেকটা তলায় কিন্তু মানুষ প্রবেশ করেছে এবং যে যার মতো পারছে এখানে নিয়ন্ত্রণ নিচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্নভাবে দামি জিনিসপত্র, কম্পিউটার, ল্যাপটপ সহ যত জিনিস আছে সেই জিনিসগুলো তছনছ করা হয়েছে। এ সময় সাধারণ মানুষ সংসদের কাগজপত্রও নিয়ে যায়। তাদের দাবি এসব সংরক্ষণ করা হবে। আমি মনে করি এটা আমার কাছে সেফ, আমার কাছে সেফ। এটা আমি যখন সময় মনে হবে অবশ্যই আমি জায়গা মতো দিয়ে আসবো। অনেক আছে কর্মমজুর, তারা পর্যন্ত যা পাইছে সব নিয়ে গেছে, সামান্য লেক্সাস বিস্কুট তাও নিছে। আমরা পুরো লজ্জিত। সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা এই রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করার জন্য, রক্ষা করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এখানে অনেকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যে আমাদের জনগণের টাকায় কেনা যে সম্পদ, সেই সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নেয়। কেউ যাতে কোনো সম্পদ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয়। ওদিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মূল ফটক খুলে দেওয়া হয়। তারপর প্রবেশ করে হাজার হাজার মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন। অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে ওঠে। সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। বলা হয় রাষ্ট্র সংস্কারে সকলকে এগিয়ে আসতে হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেবার সময় বাধা দেয় সচেতন শিক্ষার্থীরা। তারা জনগণের সম্পদ সুরক্ষায় উদ্যোগ নেয়। গণভবনের পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেশটির একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এমন তথ্য। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। এর আগে স্থানীয় সময় 5:36 শেখ হাসিনাকে বহনকারী বিমানটি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে
শেখ হাসিনার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে গাজিয়াবাদ কিংবা দিল্লিতে কয়েকদিন অবস্থানের পর ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারী লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের পর হামলা, ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে থানা ভবনগুলো। জনরোষে পড়ার করুণ মুহূর্তেও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ সদর দপ্তর বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে আটকে পড়া পুলিশের এলোপাথারি গুলিতে আহত হয়েছেন শতাধিক মানুষ। সোমবার দুপুরে সাধারণ ছাত্র জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনা সদস্যরা কনভয় নিয়ে যাত্রাবাড়ি ছেড়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা চারদিক থেকে এগিয়ে আসে চৌরাস্তার হানিফ ফ্লাইওভারের নিচে। তখন থেকেই মোড়ের যাত্রাবাড়ি থানা ভবন ঘিরে ফেলার চেষ্টা শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার। একটা দেশের পুলিশের প্রতি সাধারণ মানুষের কত ধরনের থাকলে এরকম ভাবে থানা জ্বালায় দেয়। আপনি দেখেন এইদিকে থানার অবস্থা কি, মানে আত্মরক্ষার জন্য ওরা গুলি করো, কিন্তু তোরা এইভাবে এইমাত্র এখান থেকে একটা মানুষ মারছে, ওরা সাপ থেকে শুট করে। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণ পরপর মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ। উত্তেজিত জনতা, তারা কিন্তু তাদের উত্তেজনা একদমই কমছে না। তারা বিক্ষুব্ধ, তারা পুলিশের উপরে খুবই সংক্ষুব্ধ। এর মাঝেই সেনাবাহিনীর সদস্যরা আবারও ফিরে এসেছিলেন। তখন ব্যাপক গোলাগুলির মাঝেও অনেক সেনা সদস্য তারা অবস্থান নিয়েছিলেন, মানুষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। শান্ত হওয়ার মাঝেই তারা যখন আবার চলে যায়, আবারও সেই ব্যাপক গোলাগুলিতে অংশ নেয় পুলিশ সদস্যরা। বেলা ৩টার দিকে পুলিশের একটি কনভয় এসে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে জনতাকে। তারপরও থানা ভবন ও ব্যারাকে আটকা পড়েন অনেক সদস্য। টানা ২ ঘন্টা এলোপাতাড়ি গুলি ছুড়েও ব্যর্থ হন তারা। একসময় থানা কম্পাউন্ডের দেয়াল ও গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। ভাঙচুরের পর দেওয়া হয় আগুন। ভেতরে টিকতে না পেরে বেরিয়ে আসা পুলিশ সদস্যরা আক্রোশে পড়েন বিক্ষুব্ধ জনতার। লুট করা অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককে। বিকেল ৫টার দিকে বাড্ডা, খিলক্ষেত, ভাটারা থানাও চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকে পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অনেক অস্ত্র। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন, থানা ও সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। শেরপুর ও সাতক্ষীরায় কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় ১২০০ বন্দীকে। সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন দেওয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়িঘরে। বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আগুন দেওয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে। সিএমপি বামপাড়া পুলিশ লাইনেও চালানো হয় হামলা। এছাড়া সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা।
কুমিল্লায় সংসদ সদস্য আখম বাহাউদ্দিন ও এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে। এছাড়া 14 গ্রাম ও দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সিলেটে হামলা চলে নগরপিতার বাসায়, ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব। জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা। আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজবাড়ীতে সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায়। ঝিনাইদহে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান। এ সময় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে 527 আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে। একই অবস্থা সাতক্ষীরায় জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়ে বের করে নেওয়া হয় 588 বন্দীকে। এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জয়পুরহাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। থানার ভেতরে ঢুকে লুটপাট চালায় তারা। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পাশাপাশি সেখানে লুটপাট চালায় তারা। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানায়। এছাড়া আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। মেহেরপুরে সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটরের বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বরগুনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাসভবনে হামলা চালানো হয়েছে। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাসভবন এবং তাদের মালিকানাধীন কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। ঝালকাঠিতে বীরনিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা বীরনিবাসে প্রবেশ করে ভাঙচুর করে আসবাবপত্র। কুষ্টিয়ায় মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। এরপর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া 2 সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কামরুল আরেফিনের বাসভবন এবং কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গায় সরকার দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। লুট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। ফেনীতে সংসদ সদস্য নিজাম হাজারীর বাগানবাড়ি এবং পুরাতন বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাট এবং অগ্নিসংযোগ করে তারা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়। পঞ্চগড়ে আহমদীয় সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় অন্তত 25 জনকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া লক্ষ্মীপুর, বান্দরবন, বরগুনা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। থানা ঘিরে দিনভর উত্তপ্ত ছিল বাড্ডার পরিস্থিতি। রাতে তা হয়ে ওঠে আরও জটিল। হামলার বিপরীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। পরে শেষ রাতের দিকে পুলিশের একটি দল সাজোয়া যান নিয়ে থানায় আটকে পড়া সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। বেসরকারি টেলিভিশন ৭১ টেলিভিশন ও সময় টেলিভিশনের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজেও। এই 4টি বেসরকারি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে।
বিকেলে সময় টিভিতে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে কিছু উৎসুক জনতা বিয়ে উত্তম সিআর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের 9ম ফ্লোরে হামলা চালায়। পরে ভাঙচুর চালিয়ে নাসির ট্রেড সেন্টারের নামফলক মুছে দেয় তারা। ভবন মালিকরা তাদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরের সময় টিভির ফ্লোরে যাওয়ার চেষ্টা করেন তারা, বাধা দিলে লিফটে ভাঙচুর চালানো হয়। এদিকে ৭১ টেলিভিশনের বারিধারা অফিসেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা অফিসটিতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। হামলায় তারা বেশ কয়েকটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী নিয়ে যায়। অফিস ভাঙচুর শেষে নিচের পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় তারা। থানা ঘিরে দিনভর উত্তপ্ত ছিল বাড্ডার পরিস্থিতি। রাতে তা হয়ে ওঠে আরও জটিল। হামলার বিপরীতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ। পরে শেষ রাতের দিকে পুলিশের একটি দল সাজোয়া যান নিয়ে থানায় আটকে পড়া সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন তানভীর মৌসুম। দর্শক, আমরা এখন রয়েছি বাড্ডা থানার ভেতরে এবং আজকে আসলে রাত থেকেই আসলে বাড্ডা থানা অনেক আলোচনা এবং অনেক আশঙ্কা এবং যদি বলি যে অনেক ধরনের আতঙ্ক ঘিরেছিল এই বাড্ডা থানাকে ঘিরে। এবং এখানে যারা এখানকার স্থানীয় যারা রয়েছেন, যারা বাড্ডা থানার এই রাস্তাটা এবং এখানে বাড্ডা থানার আশেপাশে যারা থাকেন, তারা বলেছেন যে এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গোলাগুলি হয়েছে। সে কথাটি কিন্তু তারা বলেছেন এবং তারা বলেছেন যে এখানে আসলে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও তারা বলেছেন এবং সেই সাথে হতাহত, নিহত, আহতের কথাও তারা বলেছেন। এবং এখানে তাদের আসলে বেশ কিছু অভিযোগ রয়েছে। এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা বলেছেন যে পুলিশ আসলে এখানে মুহুর্মুহু গুলি চালিয়েছে এবং টিয়ার শেল তারা নিক্ষেপ করেছে, বিভিন্ন ধরনের কথা কিন্তু তারা বলেন। এবং আমরা দেখেছি যে আসলে এই যে বাড্ডা থানার অবস্থা, বাড্ডা থানার যদি বলি যে মূল সড়ক থেকে যখন ভিতরে আসতে আমরা দেখতে পাই যে আসলে পুরো এই যে ভিতরের এই গলিটি, পুরো গলিটি কিন্তু আসলে পুরোই রণক্ষেত্রতে রূপ নিয়েছিল এবং এখন যা কিছু আছে তার পুরোটাই মূলত ধ্বংসস্তূপ। এবং পুরো থানার মধ্যে আসলে আগুন লেগে গিয়েছে এবং আগুনে পুড়ে গিয়েছে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এটি একটি ব্যক্তি মালিকানাধীন ভবনে আসলে বাড্ডা থানার অবস্থান ছিল, এখানকার দোতলা তিনতলাতেও আসলে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে এখানে ক্ষয়ক্ষতির চিহ্ন, বলতে গেলে কোনো কিছুই অবশিষ্ট নেই, কোনো কিছুই অক্ষত নেই। এবং এখানকার বাড়ির মালিকও বলছেন যে আসলে এই যে এরকম ক্ষয়ক্ষতি এবং সে ক্ষয়ক্ষতির যে তাকে আসলে অনেক দিন ধরে টানতে হবে। গোলাগুলিটা মূলত শুরু হয় 2টা বা তার কিছু আগে পরে এরকম সময়ের মধ্যেই তারা এই সময়ের কথাটা উল্লেখ করেন। তারা আমাদেরকে কিছু অবিস্ফোরিত বুলেটও দেখান এবং আমরাও দেখতে পাই যে আসলে এখানে বিভিন্ন ধরনের গুলির যে পরবর্তীতে যে ব্যবহৃত কার্তুজগুলো রয়েছে সেগুলো পড়ে থাকতে আমরা দেখেছি। তারা অনেকগুলো জায়গা দেখিয়েছেন আমাদেরকে যেগুলো আসলে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। বাড্ডা থানার এই এলাকাটিতে যা আসলে ঝড় বয়ে গেছে এবং এখানে যে আসলে একটি অনেক বড় রণক্ষেত্র তৈরি হয়েছিল সেটার আলামত কিন্তু এই পুরো এলাকা জুড়ে স্পষ্ট। বাড্ডা থানার ভিতর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার চলমান কারফিউ সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত 3 দিনের সাধারণ ছুটি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে, অর্থাৎ আজ মঙ্গলবার দিন থেকে দেশের সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইএসপিআর থেকে আরও জানানো হয়, সেনাবাহিনী প্রধান আজই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধির সাথে সরাসরি আলোচনায় বসবেন। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা গুরুত্বের সাথে সম্প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ প্রতিটি সংবাদভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের খবর। আওয়ামী লীগ সরকার শাসনামলের দুর্নীতি, হত্যা, গুমসহ বিরোধী দলের ওপর নিপীড়নের বিভিন্ন ঘটনাও তুলে ধরে এসব গণমাধ্যম। পদত্যাগের পর পালিয়েছেন শেখ হাসিনা, এমন শিরোনাম করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার পতনে রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি, পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও।
শেখ হাসিনার ক্ষমতা ছাড়া এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সংবাদ গুরুত্বের সাথে তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পাশাপাশি গেল কয়েকদিন ধরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের হামলায় ছাত্র ও বেসামরিকদের নিহত হওয়া নিয়েও একাধিক স্টোরি প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। সিএনএ, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। একই চিত্র ভারতীয় গণমাধ্যমের ক্ষেত্রেও। শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার ঘটনা নিয়ে নিরীক্ষাধর্মী বিভিন্ন সংবাদও প্রচার করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।